চন্দ্রপুর গ্রামের সকালটা ছিল একদম শান্ত। ভোরের কুয়াশা এখনো পুরো কাটেনি। উঠানে দাঁড়িয়ে ঝাড়ু দিচ্ছে মেঘলা। ও বৌমা, সকাল সকাল উঠান ঝাড়ু দিতে লেগেছ, ভালো কথা। কিন্তু কুয়ো থেকে খাবারের পানি এনেছ তো? এই তো মা, উঠানটা আগে ঝাড়ু দিয়ে নি, তারপরেই কুয়া থেকে পানি তুলে আনব। কাল রাতেই না তোমায় বলে রেখেছি আজ সকালেই আগে কুয়ো থেকে খাবারের পানি তুলবে। আজ তো বাড়িতে লোকজন আসবে, রান্নাবান্না করতে হবে তাড়াতাড়ি। তুমি কি বাড়ির নিয়ম বদলাতে চাও নাকি? না মা, তা কেন করব? ভাবলাম উঠানটা পরিষ্কার করে রাখি। এত মেহমান আসবে, বাড়িটা পরিবার না থাকলে কেমন দেখায় বলুন? चुप करो, तुम्हारी भावना भावते ही इस बाड़ी की रीति बदलेगी नहीं। आगे कुओं से खाने का पानी आओ, तब रन्ना घर में ढुको। आज किंतु अनेक काम। ঠিক আছে মা, এক্ষুনি যাচ্ছে। আর শোনো, কুয়ার ধারে গিয়ে দাঁড়িয়ে কারোর সাথে গল্পে মেতো না। জলদি জলদি পানি তুলে নিয়ে এসো, আজ দেরি হলে কিন্তু ভালো হবে না। এরপর মেঘলা পানি আনতে যায়। আরে আরে, তুমি কি শান্তা কাকিমার ছেলে বউ? হায় হায়, এতদিন শুধু লোকের মুখে শুনেছি, আজ চোখে দেখলাম। শান্তা কাকিমা তো ছেলের জন্য একেবারে পরীর মতো বউ এনেছে। কি সুন্দরী গো তুমি! কিন্তু আপনাদের তো ঠিক চিনলাম না। আমরা তো তোমাদের বাড়ির দুটো বাড়ি পরেই থাকে, মানে আমরা তোমাদের প্রতিবেশী। ও আচ্ছা, তাহলে তো আপনারা আমার বিয়েতেও আসেননি, আর বাসায় আড্ডা দিতেও আসেন না। কেন, এত কাছেই তো থাকেন। চলুন না আজকে ভিতরে আসেন, চা খেতে খেতে গল্প করি। না মানা, ও বাড়িতে আমরা যাই না। কেন যাবে না কাকিবা? তোমার শাশুড়ি শান্তা আর ননদ তিশা গেলেই দুটো কথা কাটাকাটি হয়, তাই এলাকার কারোর সাথেই তাদের সম্পর্ক ভালো না। তাই বলি মা, সাবধানে থেকো। সবাই কিন্তু ওদের একটু দরজাল স্বভাবের বলে। আচ্ছা ঠিক আছে কাকিমা, আমি সময় পেলে একদিন আপনাদের বাসায় যাব, তখন ভালো করে আলাপ হবে। হ্যাঁ মা, অবশ্যই এসো, আমরা অপেক্ষায় থাকব। এরপর সেখান থেকে মেঘলা বাড়ির দিকে যায়। পানি আনতে কি এত সময় লাগলো? নিশ্চয়ই পুকুর পাড়ে গিয়ে আড্ডায় মেতেছিলে, তাই না? না মা, এমন কিছু না। হ্যাঁ হয়েছে হয়েছে, এবার আর সময় নষ্ট নয়, জলদি রান্নাবান্না শুরু করতে হবে। কিছুক্ষণ পরে ছেলেপক্ষ চলে আসবে। এরপর মেঘলা রান্নাঘরে যায়, গিয়ে অনেক কিছু রান্না করতে থাকে। হ্যাঁ রে তিশা, আজ কিন্তু ভালো করে সাজুগুজু করবি। ছেলেপক্ষ দেখে যেন তোকে অপছন্দ করে ফিরে না যায়। এমন সুন্দর করে সাজবি যেন চোখ সরাতে না পারে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, আজ আমি অনেক সুন্দর করে সাজব। তাহলে দেরি না করে তাড়াতাড়ি তৈরি হয়ে নে, ছেলেপক্ষ কিন্তু এক্ষুনি চলে আসবে। আর শোন, তোকে যে রান্নার প্রণালীগুলো কাল রাতে শিখিয়েছিলাম সেগুলো ভালো করে মুখস্থ করে নিয়েছিস তো? হ্যাঁ মা, সব ভালো করে মুখস্থ করেছি, কোন ভুল হবে না। দেখ তিশা, এবার কিন্তু কোন ভুল চলবে না। এর আগেও তোর কয়েকটা সম্বন্ধ শুধু ভুল কথাবার্তার জন্য ভেঙে গেছে। এবার ছেলেপক্ষ যখন জিজ্ঞেস করবে ঘরের কাজকর্ম পারিস কিনা, তখন বলবি সব পারি। চিন্তা করো না মা, এবার সব ঠিকঠাকই হবে। কিছুক্ষণ পর ছেলেপক্ষ দেখতে আসে। আপা বুঝলেন কি, আমার মেয়ে হলো পুরো লাখে একটা। এই গ্রামে আমার মেয়ের মতো আর কেউ নেই। কাজে, রূপে, গুণে একেবারে অনন্য, পুরাই একের কা। যার ঘরে যাবে সৌভাগ্য তারই। আপা, আপনার মেয়ের কাজ দক্ষতা যাচাই করতে চাই। তাতিশামা, তুমি কি রান্নাবান্না পারো? আমাদের জন্য কি খাওয়াবে? হ্যাঁ খালামা, আমি সব রান্না পারি, যেটা জানতে চান বলেন। আচ্ছা, তাহলে মুরগির মাংস রান্না করতে পারো? হ্যাঁ খালামা, রেসিপিটা হলো হলুদ, মরিচ, জিরে, ধনে, আদা বাটা, রসুন বাটা আর আরও কিছু সামগ্রী লাগে। ওহো, একেবারে কবিতার মতো মুখস্থ করে ফেলেছ। বেশ মেয়ে, প্রশংসার যোগ্য। তা তুমি মা তিশা, বাড়ির কি কি কাজ পারো? আমার মেয়ে তো ঘরের কাজ অনেক ভালো করে। তিশা, এবার ঘরের কাজের কথাও বলো। ঝাড়ু দেওয়া, থালা বাসন ধোয়া, কাপড় গোছানো, রান্না সব কিছু পারি। ভালো, তবে আপ্যায়ন শুধুই কি চা নাস্তা দিয়ে করবেন, না আর কিছু আছে? ও মা বা, একে বলছেন, অনেক আয়োজন করেছি, একটু সময় দেন, সব খাবার এখনই নিয়ে আসছি। ততক্ষণে আপনারা তিশার সাথে গল্প করুন। ওই মেঘলা, কতক্ষণ লাগবে আর? রান্না করতে এত দেরি কেন? ছেলেপক্ষ চলে যাওয়ার পর খাবার আনবি নাকি?
এই তো মা, প্রায় রান্না হয়ে গিয়েছে, এখনই নিয়ে যাচ্ছি আমি। কিছুক্ষণ পর মেঘলা ট্রে ভর্তি খাবার নিয়ে আসে। এই নিন মাসিমা, আগে এগুলো খান, শেষ হলে রান্নাঘরে আরও রাখা আছে, সেগুলো নিয়ে আসব। ও, সব রান্না দেখে ছেলের বউই করেছে। তাহলে তিশা কিছু রান্না করেনি নাকি? আরে না না আপা, সব তো তিশাই রান্না করেছে। মেঘলা শুধু একটু সাহায্য করেছে। বৌমা, তুমি বলো না? হ্যাঁ কাকিমা, রান্নাগুলো সব তিশাই করেছে। ও আপনাদের সাথে কথা বলছিল, তাই আমি শুধু একটু গুছিয়ে পরিবেশন করে দিলাম। আমাদের বাড়িতে প্রতিদিনই তিশা রান্না করে, খুব ভালো রান্না করে ও, একদম লক্ষ্মী মেয়ে। তাই নাকি? সেটা তো বেশ ভালোভাবেই বুঝতে পারলাম। আচ্ছা শান্তা বেগম, আপনার বৌমা তো খুব সুন্দরী। আমরা ঠিক এমন মেয়ে খুঁজছিলাম। আমার ছেলে বড় চাকরি করে, তাই যে কোনো জায়গায় তো আর বিয়ে দিতে পারি না। আজ তাহলে আমরা উঠি, পরে কথা হবে। আরে আপা, যাচ্ছেন ঠিক আছে, কিন্তু আমার মেয়েকে পছন্দ হলো কিনা তো কিছু বললেন না। এইসব আবার নতুন করে বলার কি আছে? বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। বাসায় গিয়ে সব জানাবো। আচ্ছা ঠিক আছে আপা, ভালো থাকবেন। আপা, কাল তো তাড়াহুড়ো করে চলে গেলেন, আমার মেয়েকে কেমন লাগলো? সত্যি কথাই বলি, আপনার মেয়ে আমাদের পছন্দ হয়নি। কেন আপা, আমার মেয়ে তো দেখতে সুন্দর, আপনার বাড়িতে গেলে সব শিখে গুছিয়ে নেবে। থাক, আর বলতে হবে না। আমি নিজের চোখেই সব দেখে এসেছি। কে কাজ করে আর কে শুধু বসে থাকে সব বুঝে গেছি। আপা, আপনি যেটা ভাবছেন সেটা না। আমি সব বুঝতে পেরেছি, এক দেখা দেই। আর আপনার বৌমা রূপে গুণে সব দিক থেকে সুন্দর, তাই আমার ছেলের বউ হিসেবে এমন মেয়ে আমি খুঁজছি। আপনার মেয়ে কোনো দিক থেকেই ভালো না, বুঝেছেন? এই মিগলা, কোথায় গেলি রে মুখপুরি? তোর জন্যই আজ আমার মেয়ের বিয়েটা ভেঙে গেল। কি হয়েছে মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। না বুঝার ভান করিস না। ছেলে পক্ষের সামনে যাওয়ার এত শখ ছিল, তোর কি দরকার ছিল তাদের সামনে ঘোরাঘুরি করার? মা, আপনি নিজেই তো বলেছিলেন নাস্তা নিয়ে যেতে, তাই আমি দিয়েছিলাম। আমি তো নিজের থেকে যাইনি। হায় রে আমার কপাল, তুই বুঝবি কি, সব দোষ আমারই, না হলে তোর মতো অপয়া মেয়েকে এই বাড়ির বউ করে আনতাম। শুনে রাখ, আজকের পর যদি কোনো ছেলেপক্ষের সামনে তোকে দেখি তাহলে কিন্তু ভালো হবে না। তোর জন্য আমার তিশার বিয়ে ভেঙে গেছে। মা, আমি কখনো এমনটা চাইনি। বিশ্বাস করুন, যা হয়েছে সব অজান্তেই হয়েছে। আপনি না বললে আমি কখনো সামনে যেতাম না। উল্টো আবার কথা শোনাচ্ছিস? আজ থেকেই বাড়িতে তুই বউ না, দাসীর মতো থাকবি। বাড়ির সব কাজ তো করিসই, এখন থেকে দ্বিগুণ কাজ করবি। আর শোন, আমার ছেলে বাড়িতে এলে এসব নিয়ে একটা কথাও বলবি না। যদি কোনো নালিশ করি শুনি, তাহলে সোজা এই বাড়ি থেকে বের করে দেব। না মা, আমি কিছুই বলবো না। দেখ মা তিশা, তুই একদম মন খারাপ করিস না। আগের সম্বন্ধরা ভেঙে গেছে তো কি হয়েছে, এবার আমি তোর জন্য এর চেয়েও ভালো ঘরের ছেলে খুঁজে আনব। মা, যে পাত্রই আসে সবাই তো শেষ পর্যন্ত না করে চলে যায়। কেউই আমাকে পছন্দ করে না, কেন জানি সবসময় আমার সাথে। এইসব তোর দোষ না রে মা, সব ওই মেঘলার জন্যে হয়। ওই মুখপুরিটার কারণে সব নষ্ট হয়ে যায়। একটু রূপ আছে বলে সব জায়গায় নিজেকে দেখিয়ে বেড়ায়। যদি এবারও ভাবির কারণে আমার বিয়ে ভেঙে যায়, তাহলে আমিও কিন্তু চুপ করে থাকব না। আমি ওকে এমন শিক্ষা দিয়েছি, এখন আর কোনো ছেলেপক্ষের সামনে যাওয়ার সাহস করবে না। ঘটকাজ খবর দিয়ে গেছে, কাল আবার তোকে দেখতে ছেলেপক্ষ আসবে। এবার কিন্তু কোনো ভুল চলবে না। তাহলে মা, এবার কি করব? আগের চেয়ে সুন্দর করে সাজবি, ঘরের কাজ রান্নাবান্না সব পারিস এমনভাবেই উত্তর দিবি। কোনো আমতা আমতা করা চলবে না, বুঝলি? হ্যাঁ মা, এবার আমি সব ঠিকঠাক বলব। এই যে মেঘলা, শোন, পাশের দোকান থেকে তাড়াতাড়ি কিছু নাস্তা কিনে নিয়ে আয়, আজ আবার ছেলেপক্ষ আসবে। ঠিক আছে মা, আপনি যেমন বলছেন তেমনই করব। এক্ষুনি নিয়ে আসছি। আর শোন, বাড়িতে এসে সোজা রান্নাঘরে ঢুকবি, কোথাও সামনে ঘোরাঘুরি করবি না। সব রান্না ঠিকঠাক করে রাখবি, বুঝেছিস? এরপর ছেলেপক্ষ দোকানের সামনে মেঘলাকে দেখে মনে মনে বলতে থাকে, আহা, মেয়েটা কি সুন্দর আর ভদ্র। এমন একটা মেয়ে যদি আমার ছেলের বউ হতো। এরপর তারা শান্তি বেগমের বাড়িতে গিয়ে পৌঁছায়।
মা ঘরের কাজকর্ম আর রান্নাবান্না করতে পারো গো? হ্যাঁ আন্টি, আমি সব রান্নাই পারি, ঘরের সব কাজও জানি। দেখুন শান্তি বেগম, কিছু মনে করবেন না। আপনার মেয়েকে আমাদের তেমন পছন্দ হয়নি, গায়ের রংটাও বেশ চাপা। দেখুন, আমার মেয়ের রঙে চাপা হলেও কাজে কামে কিন্তু অনেক ভালো। আসার পথে দোকানের সামনে একটা মেয়েকে দেখলাম, কি সুন্দর আর শান্ত স্বভাবের। এমন মেয়ে হলে তো চোখ বন্ধ করে ছেলের বউ করে নিতাম। এসব কথা শান্তি বেগমের শুনে তার বুঝতে আর কিছু বাকি থাকে না। শান্তি বেগম অনেক রেগে যায় মেঘলার ওপর। এরপর ছেলেপক্ষ সেখান থেকে চলে যায়। আবারও সব নষ্ট করল এই মেয়ে। তাই এই সর্বনাশা মেয়ে আবারও শুধু তোর কারণে আমার মেয়ের বিয়েটা ভেঙে গেল। এখন নিশ্চয়ই খুব শান্তি লাগছে তোর। হ্যাঁ মা, ভাবি ইচ্ছে করেই করেছে। সবসময় নিজের রূপ দেখিয়ে সবাইকে নিজের দিকে টানতে চায়। মা, আপনি এসব কি বলছেন? আপনি তো নিজেই আমাকে দোকানে পাঠিয়েছিলেন। আমি তো সারাক্ষণ কাজেই ব্যস্ত ছিলাম। তিশা তো আমার নিজের ছোট বোনের মতো। আমি কেন ওর বিয়ে ভাঙতে যাব? চুপ, একদম চুপ থাক। ওই মিথ্যে কান্না আমার সামনে দেখানোর দরকার নেই। এসব নাটক আমার ছেলের সামনে গিয়ে করবি। তোকে এই বাড়িতে রাখাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। তোর মতো অশুভ মেয়ে ঘরে থাকলে আমার মেয়ের বিয়ে কোনোদিন হবে না। তোকে আমি এই বাড়ি থেকে বের করে দেব। মা, আপনি আবারও আমাকে ভুল বুঝছেন। আমি কেন এমন করব? আর আপনারা ছাড়া আমার এই পৃথিবীতে কে বা আছে? আপনারাই তো আমার একমাত্র আপনজন। আমাকে বাড়ি থেকে বের করে দেবেন না? এদিকে সেলিম বাজার থেকে বাড়ি ফেলে। কি হয়েছে তিশা, এত চিৎকার করছিস কেন? মা কি হয়েছে বলতো? আর নতুন করে কি হবে রে বাবা? এইবারও তোর বউয়ের জন্যেই তোর বোনের বিয়ের ঘর ভেঙে গেল। কত বড় করে বিয়ের আয়োজন করা হয়েছিল, তোকে কতবার বলেছি, কিন্তু তুই কখনো আমার কথা শুনিস না। মনে হয় বেঁচে থাকতে তোর বোনের বিয়েটা আর দেখতে পারবো না। মা, তুমি এসব কি বলছো? মেঘলা কেন আমার বোনের বিয়ে ভাঙবে? ও তো কখনো কারোর খারাপ চায় না। তোমরা কেন সবসময় ওকে ভুল বোঝো? ভাই, তুমি ভাবির কথা বিশ্বাস করো না। আমি নিজের চোখে দেখেছি, ভাবির কারণেই আমার বিয়েটা ভেঙে গেছে। 2 দিন হলো ওই মেয়ে আমাদের ঘরে এসেছে, আর তুই ওর কথায় এত বিশ্বাস করছিস? সাবধান সেলিম, বড় বিপদে পড়বি। তোর এই বউ কোনো সাধারণ মেয়ে না, ও একটা ডাইনি। দেখিস না ওর লম্বা চুল, ফর্সা গায়ের রং, ও কাল নাগিনী। ওকেই বাড়ি থেকে বিদায় কর। চুপ করো মা, এসব আজগুবি কথা শুনতে চাই না। এখন আমি সব বুঝতে পারছি। তোমরা আসলে আমার বউয়ের সৌন্দর্যে হিংসা করো। যদি আমার বউয়ের সৌন্দর্য তোমাদের এত সমস্যা হয়, তাহলে তোমরাই আলাদা থাকতে পারো। না, এভাবে চলতে দেওয়া যায় না। এই মেয়েটা দিন দিন অনেক বেশি বেশি প্রভাব বিস্তার করছে। নিজের রূপ আর মায়া দিয়ে আমার ছেলেটার মাথাটাই ঘুরিয়ে দিয়েছে। সব দোষ ওই রূপের, ওই সৌন্দর্যের কারণে। আমার ছেলে ওর সব কথা অন্ধের মতো বিশ্বাস করে। যদি ওর এই রূপটাই না থাকে, তাহলে সব সমস্যারই শেষ হয়ে যাবে। হ্যাঁ, এবার সেই ব্যবস্থাই করতে হবে। পরের দিন সকালে শান্তি বেগম চুপি চুপি বাজারের এক দোকান থেকে একটি ক্ষতিকর ক্রিম কিনে নিয়ে এলেন। শোনো বৌমা, তোমার জন্য একটা ভালো ক্রিম এনেছি। এটা প্রতিদিন মাখবে, এতে তোমার সৌন্দর্য আরও বেড়ে যাবে। আমার জন্য মা? হ্যাঁ বৌমা, তুমি তো সারা দিন কাজ করো, নিজের যত্ন নেওয়া দরকার। আজ প্রথমবার শাশুড়ি মা আমাকে এত ভালোবেসে কিছু দিলেন। আমি অবশ্যই এটা ব্যবহার করব। মেঘলা ক্রিমটা তার ঘরে গিয়ে রেখে আবার সে থালা বাসন মাজতে থাকে। এদিকে তিশা তার ভাবির ঘরে যায়, গিয়ে দেখে সেই ক্রিমটা। ভাবি এত সুন্দর কেন? বুঝি নিশ্চয়ই এই ক্রিমটাই ব্যবহার করে। আমিও যদি এটা মাখি, তাহলে আমিও আরও সুন্দর হয়ে যাব। ক্রিমটা মুখে লাগানোর সাথে সাথে মুখ কালো হয়ে লাল হয়ে যায়। তখন তিশা চিৎকার করতে থাকে, মা, মা, আমার মুখে কি হয়েছে? আমাকে বাঁচাও। এই দেখে সবাই এগিয়ে আসে, আর সবাই অবাক হয়ে যায়। হায় আল্লাহ, আমি কি করে ফেললাম? এই ক্রিমটা তো আমি মেঘলার জন্য এনেছিলাম। তার সৌন্দর্য নষ্ট হলে আমার মেয়ের ভালো বিয়ে হবে ভেবেছিলাম, কিন্তু নিজের মেয়েরই সর্বনাশ করে ফেললাম। মা, তুমি এতটা নিচে নামতে পারলে? নির্দোষ মানুষকে ক্ষতি করতে গিয়ে আজ নিজের পাপের শাস্তি পেলে। মা, তুমি আমার মুখটাই নষ্ট করে দিলে। এখন আমি কিভাবে বাঁচব? না রে মা, আমি এটা চাইনি। সবই আমার পাপের ফল।